বিসমিল্লাহির রহমানির রহিম। আমি শাহনাজ পারভীন, সহকারী শিক্ষক, ধরাইল আইন উচ্চ বিদ্যালয়। আমি দশম শ্রেণীর বাংলা প্রথম পত্র পাঠদান করব। আজকের গল্পের নাম নিম গাছ। লিখেছে বনফুল। নিম গাছ, নিম গাছ লিখেছেন বনফুল। গল্পটা সারমর্ম ব্যাখ্যা করব একটু পরে। প্রথমে আমাদের লেখক পরিচিতি সম্পর্কে জানা দরকার। নিম গাছ গল্পের লেখক হলেন বনফুল, কিন্তু তার আরেকটা প্রকৃত নাম আছে, বলাই চাঁদ মুখোপাধ্যায়। বলাই চাঁদ মুখোপাধ্যায়, এটা হলো তার প্রকৃত নাম। ছদ্মনাম হলো বনফুল। এই লেখক 1899 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন। তার অনেক লেখা গল্প আর উপন্যাস আছে। তো তার উপন্যাস গল্প গ্রন্থের মধ্যে হলো বনফুলের গল্প, বনফুলের আরো গল্প, বাহুল্য, বিন্দু, বিসর্গ। এছাড়া আরো অনেক আছে। উপন্যাস লিখেছেন অনেক। উপন্যাসের মধ্যে আছে যেমন তৃণখণ্ড, বিচক্ষণ, দ্বৈরথ, এগুলো আরো অনেক আছে। তোমরা সুন্দর মনোযোগ সহকারে এটা পড়ে নিবে, কেননা জ্ঞানমূলক প্রশ্ন, অবজেক্টিভ প্রশ্নের জন্য এগুলো অত্যন্ত জরুরি। আরও আমাদের একটা বিষয় জানা দরকার, আমরা যে নিম গাছ গল্পটা পড়ছি, নিম গাছ গল্পটা তার একটা গ্রন্থ থেকে নেওয়া হয়েছে। সেই গ্রন্থের নাম হলো অদৃশ্য লোক। অদৃশ্য লোক 1947 সালে এটা প্রকাশিত হয়। এই অদৃশ্য লোক গ্রন্থ থেকে নিম গাছ গল্পটা নেওয়া হয়েছে। আর 1979 সালে 9 ফেব্রুয়ারি এই লেখক কলকাতায় মৃত্যুবরণ করেন। এই ছিল বনফুলের লেখকের জানার বিষয়। তো গল্পটা এখন আমি সার কথাটা সংক্ষেপে বলি। গল্পটার নাম নিম গাছ। নিম গাছকে আমরা তো সবাই চিনি, আমাদের বাড়ির আনাচে কানাচে অবহেলায় অনাদরে বড় হয়। এই নিম গাছের ছাল, পাতা, ডাল সকল কিছু আমরা ব্যবহার করি। লেখক এখানে এটাই বলতে চাইছেন যে এই ছাল পাতাকে আমরা ঔষধ হিসাবে ব্যবহার করি। খোস, পাঁচটা, দাঁত অর্থাৎ চর্মরোগের জন্য ব্যবহার করি, এবং যকৃতের ভালো হয় এই নিম পাতা। অনেকে এই নিম পাতাকে ভেজেও খায় যকৃতের উপকারের জন্য। কবিরাজেরা মানুষের যে মনুষ্য লোকের যে সমস্ত রোগ বালাই হয় তা দূর করার জন্য এই নিম পাতা ব্যবহার করে থাকে। নিম পাতা আবার বেগুন সহযোগে ভেজেও খায়, লেখক এটা আবার উল্লেখ করেছেন। কচি পাতা বা ডালগুলো ভেঙে আমরা দাঁতন করি, যদি দাঁতের সমস্যা থাকে তাহলে সেটা করলে দাঁতের রোগ ভালো হয়। আবার বিজ্ঞরা মনে করেন, এটা লেখক বলছে এই গল্পে, বিজ্ঞরা মনে করে যে বাড়ির জানালার পাশে, বাড়ির ভেতরে নিম গাছ থাকা ভালো, নিমের বায়ু স্বাস্থ্যকর। তারা কবি এটা উল্লেখ করেছেন, নিমের হাওয়া অত্যন্ত স্বাস্থ্যকর। এই নিম গাছটার কাছ থেকে আমরা এত উপকার পাই, অথচ এই নিম গাছকে আমরা কি করছি, আমাদের বাড়ির আনাচে কানাচে নিম গাছ যখন হচ্ছে তখন আমরা তাকে ব্যবহার করছি বিভিন্ন কাজে, কিন্তু অনাদরে অবহেলায় তাকে রাখছি। আবর্জনায়, তার নিচে, গাছের নিচে আবর্জনায় ভর্তি। তাকে কখনোই আমরা পরিষ্কার পরিচ্ছন্ন করি না, তার যত্ন নেই না।
তার থেকে আমরা উপকার নিচ্ছি, কিন্তু তার যত্নার্থে আমরা করছি না। লেখক এই কথাটা বোঝাতে চাইছে নিম গাছ একটা প্রতীকী গল্প। তো নিম গাছ অনাদরে অবহেলায় বড় হচ্ছে। কোনো এক সময় কবি নিম গাছের কাছে এসে তার এই প্রশংসা করে, প্রশংসায় পঞ্চমুখ হচ্ছে নিম গাছের। তখন নিম গাছের মনে হচ্ছে যে তার দুঃখটা বোঝার জন্য তাকে কবিকে ভালো লাগে এবং কবির সঙ্গে সে যেতে চায়, কিন্তু সে যেতে পারে না। কেন যেতে পারে না? তার শিকড়গুলো মাটির অত্যন্ত গভীরে প্রবেশ করেছে, এই কারণে নিম গাছের পক্ষে যাওয়া সম্ভব হয় না। তো কবি নিম গাছের বর্ণনা করতে গিয়ে আরেকটা লাইনে বলেছেন, নক্ষত্র নেমে এসেছে যেন নীল আকাশ থেকে সবুজ সায়রে। অর্থাৎ নক্ষত্র উজ্জ্বল একটা জিনিস, আর নিমের গাছে যখন ছোট ছোট ফুল হয় সাদা, লেখক কবি সেই ফুলগুলোকে নক্ষত্রের সাথে তুলনা করেছেন। নিম গাছের পাতাগুলো সবুজ, তাই বলছে সবুজ নক্ষত্রগুলো নেমে আসে সবুজ সায়রে। সায়রে অর্থাৎ সাগর বা সমুদ্র। কবির কাছে মনে হয়েছে যে পুরো নিম গাছটা যেন কোনো সাগর, আর সাগরের ভেতরে যেন সেই নক্ষত্রগুলো নেমে এসেছে। ফুলকে নক্ষত্রের সঙ্গে তুলনা করেছে। এভাবে কবি উপমায় উপমিত করছে নিম গাছের ফুলগুলোকে, নিম গাছের পাতাকে, নিম গাছকে বিভিন্নভাবে বিশেষায়িত করছে। কিন্তু নিম গাছ তো হাঁটতে পারে না, চলতে পারে না, তার প্রাণ আছে, কিন্তু সে তার মনের কথাগুলো অন্যকে বোঝাইতে পারে না। কিন্তু কবি নিম গাছের হয়ে বলে দিয়েছে এবং প্রতীকী অর্থে ব্যবহার করেছেন। আসলে এই গল্পটা কবিতা আকারে তিনি বোঝাতে বর্ণনা করেছেন। এই গল্পের সামান্য গল্পের ভেতরে এমন কিছু কথা আছে যে কথাগুলো তিনি এই গল্পের শেষের লাইনে উল্লেখ করেছেন। অনেক রহস্য লুকিয়ে আছে শেষের লাইনটাতে। শেষের লাইনটা হলো, ওদের বাড়ির গৃহকর্মা নিপুণা বউটা, লক্ষ্মী বউটার ঠিক এক দশা। ঠিক এক দশা বলতে লেখক এখানে বোঝাতে চাইছেন যে গৃহকর্ম লক্ষ্মী বউ নিপুণা, নিপুণা হচ্ছে আমাদের এই নিগৃহীত নিপীড়িত অবহেলায় জীবনযাপন করে যে সমস্ত নারী, তার একটা প্রতিনিধি মাত্রই নিপুণা নামধারী মেয়ে বউটা। লেখক এখানে বলছে যে ওদের বাড়ির গৃহকর্মা নিপুণা, অর্থাৎ বাড়ির কাজে, গৃহস্থ কাজে যে বউটা নিয়োজিত আছে, সেই বউটা ঠিক নিম গাছের মতোই দশা। এই বউটা তার জীবনের সমস্ত স্নেহ, মমতা, ভালোবাসা দিয়ে বাড়ির সকল মানুষের মন জয় করার চেষ্টা করে, তাদের ভালোবাসা দিয়ে যায়, তাদের স্নেহ দিয়ে যায়, তার সমস্ত দায়িত্ব কর্তব্য পালন করে। কিন্তু বিনিময়ে নিম গাছ যেমন অনাদরে অবহেলা পড়ে থাকে, ঠিক এই লক্ষ্মী বউটারও তাই দশা, অনাদরে অবহেলায় তার জীবন কাটে। লেখক এখানে নিপুণার মাধ্যমে আমাদের নারী সমাজের কিছু দুঃখ দুর্দশার কথা তুলে ধরেছেন, যে আমরা এই বউটা তার সমস্ত ভালোবাসা দিয়ে তার সকলের মন জয় করার চেষ্টা করছে, কিন্তু বাড়ির অন্য সদস্যরা তার ভালো লাগা, ভালোবাসা, তার খারাপ লাগা, তার মন্দ লাগা, তার অন্য কোনো বিষয়ে নজর দেয় না। যেমনটা ছিল নিম গাছের বেলায়, সুবিধা ভোগ করবে, বিনিময় তাকে কিছু দেওয়ার নাই, তার দায়িত্ব কর্তব্য পালন করবে। কিন্তু দায়িত্ব কারো কাছ থেকে যদি কিছু নিতে হয়, তার দায়িত্ব জ্ঞান সম্পর্কে সচেতন থাকতে হয়। শুধু দায়িত্বই পালন করবে, বিনিময় কিছু পাবে না, এমন তো নয়। দায়িত্ব পালন করার সাথে সাথে তার কিছুটা অধিকার বর্তায়, কিন্তু এই বউগুলো তার অধিকার আদায় করতে পারে না, কিংবা অধিকার আদায় করার সময় সুযোগ কোনো কিছুই তৈরি হয় না। লেখক তাই এই নিম গাছের সাথে সাধারণ এই বউটার তুলনা করেছেন, যে নিম গাছের যেমন দশা, লক্ষ্মী বউটার ঠিক তেমনি দশা। লেখক এই শেষ বাক্যটাতে সীমাহীন কথার আখ্যান দিয়ে ভরে রেখেছেন একটা রহস্যময় লাইন, যে লাইনের মধ্যে সমস্ত গল্পের মূল কথা বোঝা যায়। তো এই ছিল আজকের নিম গাছ গল্পের মূল কথা।
তো আমরা এখন কিছু শব্দের অর্থ জেনে নেই। যেমন শাল, শাল অর্থ বাকল, শিলে পেশা, শিল পাটায় পেশা, অব্যর্থ যে যা কখনো বিফলে যায় না, কবি যিনি কবিতা লিখেন, কবিরাজ এই মনুষ্য লোকের চিকিৎসার জন্য গাছ লতা পাতা দিয়ে যিনি চিকিৎসা করেন সেটা হলো কবিরাজ। আরও অনেক শব্দের অর্থ আছে, তোমরা সময় মতো সেগুলো পড়ে জানবে। তেমন কোনো কঠিন গল্প নয় এটা, তো তোমরা সুন্দর করে ভালো পড়ে আত্মস্থ করবে, এটা আমার আশা যে তোমরা সুন্দর করে পড়াশোনা করবে। ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।